আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলো যখন প্রায় মুখোমুখি অবস্থানে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩ জনের লন্ডনের বৈঠক সেই রাজনীতির দৃশ্যপট একেবারেই বদলে দেয়। সংস্কার ও বিচারের অগ্রগতির সাপেক্ষে আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে নির্বাচন। আদৌ কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? সেই অনিশ্চয়তা কতটুকু কেটেছে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনাকে স্বাগত। লন্ডনের বৈঠকে গণমাধ্যমের সূত্রে আমরা যতটুকু জেনেছি, এর বাইরেও ওই বৈঠকে আর কি কি আলোচনা হয়েছে? বৈঠকে যা আলোচনা হয়েছে সেটা তো মূলত আমরা একটা দ্বিপাক্ষিক যে বক্তব্য এসছে প্রেস কনফারেন্সের মাধ্যমে, সেখানে বলা হয়েছে পরিষ্কারভাবে যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময়সীমা নিয়ে যে জাতির একটা উৎকণ্ঠা ছিল, শঙ্কা ছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে রোজার আগে নির্বাচন, রোজার পরে নির্বাচনের যে বিষয়গুলো ছিল, এগুলো পরিষ্কার হয়ে গেছে আলাপ আলোচনার মাধ্যমে। এবং জাতি আজকে একটা নির্বাচনের টানেলে প্রবেশ করেছে এবং সারা দেশ এখন নির্বাচনমুখী, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যার যার অবস্থান থেকে। তো এই কাজগুলো নিশ্চয়ই আরও ত্বরান্বিত হবে আমি বিশ্বাস করি। তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 1-to-1 বৈঠক, ১.৫ ঘন্টার সেই বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে জনাব তারেক রহমানকে আপনাদের কিছু জানিয়েছেন? না, এটা তো ওনাদের প্রাইভেট একটা ডিসকাশন, যে জন্য এটা 1-to-1-এর অর্থই হলো তো একটা প্রাইভেট আলোচনা। ওনাদের মধ্যে বিবিধ বিষয়ে আলোচনা হয়েছে, আমি নিশ্চিত। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আলোচনার আউটকামটা কি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আউটকামটা হচ্ছে দেশে একটা নির্বাচনের সময়সীমা আমার দেশের সামনে ওনারা উপস্থিত করেছেন। জাতি সংখ্যামুক্ত হয়েছে, আশঙ্কামুক্ত হয়েছে যে আমরা একটা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে, এবং সেই নির্বাচনটি ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এইটাই ছিল মূল মেসেজ। আর তার বাইরে স্বাভাবিকভাবে বাংলাদেশের সব কিছু নিয়ে তো ওনারা দুজনে আলোচনা করছেন, বিভিন্ন বিষয়ে ওনাদের মধ্যে আলোচনা হয়েছেন এবং আলোচনাগুলো অত্যন্ত সন্তুষ্টিজনক, সন্তোষজনক। এই কারণে যে আমরা মনে করি উভয়ই বাংলাদেশের আগামীর বাংলাদেশকে একটি উন্নত, একটা ভিন্ন, একটা নতুন বাংলাদেশে যে আমরা সকলের স্বপ্ন দেখছি, আমার মনে হয় সেখানে কারোর কোনো দ্বিমত নাই। এবং লন্ডনের সেই বৈঠকের পরে আমরা খেয়াল করছি যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর জোর আলোচনা চলছে। বিএনপি সেক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি বেশ কিছু সংস্কার কমিশনের প্রস্তাবে ঐকমত্য পোষণ করেছে এবং অনৈক্যের জায়গাও কিন্তু কম নয়। এবং লন্ডনের ওই বৈঠকে আসলে সংস্কারের ব্যাপারে বিএনপি কতটুকু ছাড় দেবে সেই বিষয়কে আলোচনা হয়েছে। একটা জিনিস বুঝতে হবে, আমরা বাংলাদেশের প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে এবং তাদের পক্ষ থেকে বিভিন্ন দলের বিভিন্ন সংস্কার প্রস্তাব থাকবে। এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। কারণ আমরা তো এখানে বাকশাল প্রতিষ্ঠা করতে যাচ্ছি না, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত ত্যাগ স্বীকার করেছি। দ্বিমত থাকবে, কথা হচ্ছে দ্বিমতের মধ্যে যে যতটুকু আমরা ঐক্যমতে আসতে পারি সেটা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব। আর যেখানে ঐক্যমতে আসতে পারবো না আমরা, সেটা আগামী দিনে, আগামী নির্বাচনে প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেটের জন্য জনগণের কাছে যাবে, তারা কি সংস্কার আরও বাকি আছে। যেমন বিএনপি যুগপৎ আন্দোলন আমাদের সাথে যারা আন্দোলনের রাস্তায় ছিল, 31 দফার মধ্যে যদি এখানে 10 দফা পূরণ হয়, তাহলে 21 দফা আমাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে যেতে হবে, যে 31 দফা নিয়েই যেতে হবে। কারণ 31 দফার অ্যাপ্রুভেল এখানে আমরা করলেও জনগণ তো অ্যাপ্রুভেল করতে হবে। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে কোনো সংস্কার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। এখানে 10 দফা আমরা ঐক্যমত হলেও আমরা কিন্তু 31 দফা নিয়ে জনগণের কাছে যেতে হবে, কারণ জনগণের অ্যাপ্রুভেল ছাড়া আপনি এটা করা সম্ভব হবে না। সুতরাং আমরা কেউ না যে আমরা 10 পার্টি মিলে, 20 পার্টি মিলে এখানে সিদ্ধান্ত নিয়ে নেব আর বাংলাদেশ সেদিকে চলবে, এটা বুঝতে হবে। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া সমাধান করতে হবে। অন্তর্বর্তী সরকারের বৈধতার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা, কিংবা জুলাই সনদ নিয়ে বিএনপি কি আশ্বাস দিয়েছে সরকারকে? অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন উঠেছে আমার তো জানা নেই, সুতরাং এই প্রশ্নটা আলোচনা হবে কেন? জুলাই সনদের একই ব্যাপার, যে ঐক্যমত যেখানে হবে অতটুকুই। পরবর্তী সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ভূমিকায় থাকবেন কিনা? যে কোনো সরকারের একটা ধারাবাহিকতা থাকতে হবে।
সুতরাং এখন যে কাজগুলো হচ্ছে এগুলোর তো একটা ধারাবাহিকতা থাকতে হবে। বিএনপির নিজস্ব প্রোগ্রাম আছে, সেটা ঠিক আছে, কিন্তু এখন যে ভালো কাজগুলো যে হয়ে থাকে এটা ধারাবাহিকতা থাকতে হবে। এখন যারা দেশ পরিচালনায় আছে তাদেরও একটা ধারাবাহিকতা থাকতে হবে। অ্যাকসেপ্ট আমি বলবো যারা আওয়ামী লীগের দোসর এখনো রয়ে গেছে তাদের বিষয়ে সেটা অন্য কথা, কিন্তু তার বাইরে এই সরকারের সাথে যারা কাজ করছে তাদেরও তো একটা ধারাবাহিকতা থাকতে হবে। ডক্টর ইউনূস সাহেবেরও তো একটা ভূমিকা থাকতে পারে। সরকার বদলে গেলে যে ডক্টর ইউনূস সাহেব যে একেবারে সব কিছু থেকে বিদায় নিয়ে চলে যাবে এরকম প্রয়োজনীয়তা নাই। যেখানে দেশের প্রয়োজনে ওনাকে যদি কিছু করতে হয় আমি নিশ্চিত নেক্সট সরকার যারা আছে ডক্টর ইউনূস সাহেবকে সেই কাজগুলো করলে দেশের জন্য যদি ভালো হয়, জনগণের যদি ভালো হয় তো অসুবিধা কী আছে এখানে। এই জন্য আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে যে এই সরকার চলে গেল মনে হয় তাদের সব কিছু শেষ, এই লোকগুলোও শেষ, এদের সাথে আর কোনো কিছু বলা যাবে না, কোয়া যাবে না। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আর পরস্পরের প্রতি সহনশীলতা, সম্মানবোধ আনতে হবে। যে এই যে আমাদের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতিতে এই পরিবর্তনটা খুবই জরুরি। কিছুদিন আগেও আপনারা জাতীয় যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছিলেন। আমরা দেখেছি লন্ডনের বৈঠকে আপনার সাথে নিরাপত্তা উপদেষ্টার একটি আলাদা বৈঠক হয়েছে। আমরা যেটা জেনেছি সেই বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে? এই দাবি থেকে কি বিএনপি সরে আসছে? না, আপনি একটা জিনিস বুঝেন, এই পদত্যাগের বিষয়টা হচ্ছে একটা বিশেষ একটা কারণ। তো সেই কারণ কিন্তু সেই কারণের সাথে কিন্তু এই বৈঠকের কোনো সম্পর্ক নয়। একটা পরিষ্কার আলাদা ব্যাপার। আপনি ধরুন কালকে যদি একটা রেল অ্যাক্সিডেন্ট হয় বাংলাদেশে, যে একটা গণতান্ত্রিক দেশে নর্মালি রেলওয়ে মন্ত্রীর পদত্যাগের দাবি আসে যে তার অবহেলার জন্য কিংবা তার ইনএফিসিয়েন্সির জন্য। তো সুতরাং কোনো একটা বিশেষ কারণে একটা দাবি আসতেই পারে, কিন্তু তার সাথে এই বৈঠকের কোনো সম্পর্ক নেই। এটাকে তো আমরা একটা আলাদাভাবে দেখতে হবে। এই বৈঠকটা হচ্ছে পিওরলি দেখে বাংলাদেশের আগামী দিনে নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যে জায়গাগুলোতে জনগণের আশঙ্কা আছে সেটাকে পরিষ্কার করা। সুতরাং সেখানে আমরা কোনো সমস্যা দেখছি না। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব একটি বিদেশি কোম্পানিকে দেওয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, এবং এই বিষয়ে কি বিএনপি সরকারের সাথে সমঝোতা করেছে কিনা? এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে সেটা আমার জানা নেই। তবে একটা কথা আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে কি, এই ধরনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারকে নেওয়াই ভালো। কারণ নির্বাচিত সরকার সেটা এখানে আপনি জনগণের যখন গুরুত্বপূর্ণ দেশের কতগুলো সিদ্ধান্ত আসে এগুলো সংসদে আসতে হয়, এগুলোর উপর আলোচনা হয়, বিতর্ক হয়, সিদ্ধান্ত হয়। এটা আবার কোনো সময় সংসদের বাইরেও নিয়ে যেতে হয়। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে কোনো এই ধরনের সিদ্ধান্ত একটা নির্বাচিত সরকারের পক্ষে নেওয়া শ্রেয়। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা? সহযোগিতা না থাকলে আপনি পিসফুল ট্রান্সফারের কথা এতক্ষণ আমি যেটা বললাম, শুধু নির্বাচনের ব্যাপার, তো নির্বাচনের পরেও তো যে এই সরকারে যারা অনেকে কাজ করছে, ভালো কাজ করছে, যদি করে থাকে, আমরা যদি কাউকে মনে করি যে এটা অব্যাহত থাকা দরকার, সেটা অব্যাহত থাকবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, কতটুকু আশাবাদী আপনি? আমি খুবই আশাবাদী, কারণ নির্বাচন তো হতেই হবে। যত দ্রুত নির্বাচন সম্পন্ন হয় তত তাড়াতাড়ি দেশের মানুষের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, গণতন্ত্রের উপর আস্থা বাড়তে থাকবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে, গণতান্ত্রিকের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে। একটি সরকার জনগণের কাছে জবাবদিহি দায়বদ্ধ থাকবে, জনগণের মালিকানা ফিরে পাবে, যে জন্য গত 15-16 বছর ধরে মানুষ এত ত্যাগ স্বীকার করেছে। সুতরাং যত দ্রুত সম্ভব সেই কাজটা সম্পূর্ণ আমরা করতে পারি সবাই মিলে, দেশের জন্য মঙ্গল। এটা সবাই স্বার্থে, কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর স্বার্থে নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সাথেই থাকুন।